ইরান নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। আপনারা খুব খেয়াল করে শুনবেন। আমার ব্যক্তিগত বিশ্লেষণ সেটি হলো যে যুক্তরাষ্ট্রের নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা একটা সর্বশেষ স্ট্র্যাটেজি নিয়েছে। যখন বিভিন্নভাবে ইরানকে বহুভাবে চেষ্টা করেও ইরানকে তাদের সাথে বসাতে পারেনি এবং ইরানকে তাদের করায়ত্তে নিতে পারেনি, ইরানকে তাদের বাঁধনে বাঁধতে পারেনি। যেভাবে চেয়েছে তারা যে ইরান তাদের হাতের পুতুল হয়ে নাচবে, সেটি কোনোভাবেই সম্ভব হয়নি। কারণ ইরান তার ধর্মীয় এবং তার জনগণের বলে বলিয়ান হয়ে ইরানের শীর্ষ লিডার সে মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিয়েছে, কিন্তু তবুও আমেরিকাকে বরণ করেনি। এর সবচেয়ে বড় ব্ল্যান্ডার করেছে কি জানেন? আমেরিকা এবং ইসরায়েল এবার সবচেয়ে বড় ব্ল্যান্ডারটা করেছে। তারা যেটি করেছে যে মিলিটারি স্ট্র্যাটেজিটা নিয়েছে, তারা মিলিটারিরা যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটি হলো যে ডিক্যাপিটেটিং দ্য এনিমিস লিডার। এনিমিস লিডার্স যারা রয়েছে তাদেরকে শেষ করে দেওয়া, তাদেরকে মেরে ফেলা। এবং শীর্ষ লিডারকে যখন শত্রুপক্ষের মেরে ফেলবেন তখন এটি হলো মিলিটারিরা এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে থাকে বিভিন্ন যুদ্ধে, যে তখন সাথে সাথে শত্রুপক্ষ দুর্বল হয়ে যায় এবং তাদের কমান্ড যারা থাকে, কমান্ডিং যারা লেভেলে থাকে, তাদের সবাইকে মেরে ফেললে হয় কি নিচু স্তরের সবাই দুর্বল হয়ে সাথে সাথেই কিন্তু আত্মসমর্পণ করবার একটা পরিস্থিতি তৈরি হয়। এখানে ব্যাকফায়ার করেছে, উল্টো ভয়ঙ্কর টার্গেটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো যারা যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দালাল, এই মুসলিম কান্ট্রি নামক মিডল ইস্টের যে কয়েকটি দেশ আছে, সবগুলি দেশের যারা যেসব স্থানে মার্কিন মিলিটারি এবং ইসরায়েলি অবস্থান রয়েছে, সেই সব জায়গাগুলি এখন ভয়ঙ্কর টার্গেটে পরিণত হয়েছে ইরানের। ইতিমধ্যে ইরান পাগল করে ফেলেছে প্রত্যেকটা অঞ্চলকে। আমি এতক্ষণ অনেক স্টাডি করেছি, যেখানে যেখানে প্রায় 12টা দেশে অলরেডি যুক্তরাষ্ট্র ডিক্লেয়ার করেছে তাদের যারা নাগরিকরা রয়েছে এই মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে, অন্তত 12টা দেশ থেকে সবাইকে ইমিডিয়েটলি লিভ করবার জন্য, ইমিডিয়েটলি ওই অঞ্চল ছাড়বার জন্য তারা বলে দিয়েছে। কতটা চাপের মধ্যে হলে দেখুন, যদি ইরান বা ইসরায়েল থেকে যদি তাদের নাগরিকদের ফিরে যেতে বলে বা চলে যেতে বলে, তাহলে একটা জিনিস হলো যে যে কোনো মুহূর্তে হয়তো আমেরিকান মিসাইল বা আমেরিকান অ্যাটাক এইসব অঞ্চল হতে পারে, হয়তো নিজস্ব নাগরিকদের উপরেও পড়তে পারে, সেজন্য নাগরিকদের সরে যেতে বলছে। আপনি দেখুন, এখানে কিন্তু পুরো মিডল ইস্ট থেকে চলে যেতে বলেছে নাগরিকদের। তার মানে কি? মানে হলো পুরো মিডল ইস্টেই এখন ইরানের টার্গেটে পরিণত হয়েছে এবং বিশেষ করে মার্কিনিরা এবং ইসরায়েলিরা কোনো জায়গাতে আর নিরাপদ থাকবার কোনো সুযোগ নেই। আমি এই কথাগুলো বলছি, সব শেষে কিছু কথা বলবো, আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। সব শেষে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তার জন্য আমি বলবো। এখন কি হয়েছে দেখুন, ইরানিরা কিন্তু কমিটেড। তারা যখন তাদের পিতাকে হারিয়ে ফেলেছে, তাদের একমাত্র গার্ডিয়ান, তাদের ভালোবাসার গার্ডিয়ান জনাব আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে ফেলেছে, এখন তাদের আর হারাবার কিছু নেই। যেই জাতি ঐতিহ্যগতভাবে পার্সিয়ানরা কখনোই কিন্তু কোনো কিছুতে নত হবার ইতিহাস খুব কম। তাদের এই যে ব্লাড এবং তাদের যে এই ঐতিহ্যগত এবং বিশেষ করে ইসলামের যে স্পিরিটটাকে তারা ধারণ করে, তারা আল্লাহর নামে, তারা ধর্মের নামে নিজের জীবনকে এবং নিজের ওয়াদাকে, নিজের পথকে, তারা ধর্মীয় পথকে যেভাবে অনুসরণ করে নিজের জীবনকে উৎসর্গ করবার মতো এতটা ডেডিকেটেড জাতি আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আর ইসরায়েল তো টেরোরিস্ট। তারা তো ধর্মের নামে তারা দেখা যাচ্ছে মানুষকে কাতল করবার, মানুষকে মেরে নিজেদের এই ধর্মীয় ভুয়া একটা ইতিহাসকে সামনে রেখে তারা গরিব এবং ওই অসহায় মানুষের জমা দখল করে তারা ধর্মীয় এই জায়নবাদকে স্ট্যাবলিশ করবার জন্য একটা ভুয়া স্টেটমেন্ট তারা মানুষের ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে দাঁড় করিয়েছে। এরা তো কোনো ধর্মীয় কোনো গোষ্ঠী হতে পারে না, এরা কোনো রিলিজিয়াস কোনো একটা দল হতে পারে না। তারা সরাসরি ডাকাত, তারা খুনি। যাই হোক, আমি সেটা বলছি না। আমি যেটা বলতে যাচ্ছি যে আজকের এই ভিডিওর মাধ্যমে যেটি বলতে চাই এটি হলো যে আর কোনোভাবে ইরানকে পিছু হটবার কোনো সুযোগ রাখেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং ইরানও আর পিছু হটবে না। কারণ হলো আজকে ইরানের যে নিরাপত্তা সচিব কিন্তু আজকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা লং টাইম এবং লম্বা সময়ের জন্য তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি ভালো করে জানেন, গতকালকে ইউরোপিয়ান শক্তিশালী 2-3টা যে দেশ রয়েছে, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য,
তারা কিন্তু বলেছিল যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তারা ইরানকে হামলা করে ইরানকে আক্রমণ করবে। এরপর কিন্তু যখন ইরান প্রস্তুত হয়েছে এবং পাল্টা আক্রমণ, এদিকে আবার চায়না বলেছে যে আমরা ইরানের সাথে সর্বশেষ পর্যন্ত ইরানের জাতীয়তা, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরানের পাশে শেষ পর্যন্ত আমরা থাকার জন্য প্রস্তুত রয়েছে, আমরা ঘোষণাও পর্যন্ত দিয়েছে। এরপরেই কিন্তু আবারও পল্টি নিয়েছে কে? যুক্তরাজ্য এবং ফ্রান্স বলেছে যে আমরা কোনোভাবেই আমরা যুদ্ধে জড়াতে চাই না। তাদের কিন্তু তাদের অবস্থা থেকে ফেরত চলে গেছে। স্পেন সরাসরি বলে দিয়েছে যে আমরা আমাদের কোনো স্পেস ব্যবহার করতে দিব না ইরানকে অ্যাটাক করবার জন্য, আমেরিকাকে দিবে না। অলরেডি যুক্তরাজ্যে কিন্তু স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ভয়ঙ্কর চাপের মধ্যে পড়েছে নিজের দেশের মানুষের সামনে, যেহেতু সে তার দেশের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে আমেরিকাকে। সুতরাং আমি দেখুন, সর্বপ্রথম এটাই বলতে চাই এবং সর্বশেষ এটাই বলবো, অলরেডি ইরানের জয় হয়ে গেছে। ইরানের জয় হয়ে গেছে। এমন একটা দেশের যে শীর্ষ নেতা, যে মৃত্যু পর্যন্ত আমেরিকার কোনো শক্তির কাছে এতবার আঘাত এসছে, তারপরে মাথা নত করেনি। এর চেয়ে বড় জয় আর কি হতে পারে? এভাবে আপনি অনেকগুলি দেশ, আশপাশের সবগুলি দেশকে আপনি আপনার পাওয়ার খাটিয়ে কারো উপরে, কারো অসহায়ের উপরে আপনি যদি জোর খাটিয়ে তাকে মেরে ফেলতে চান, সেটির কি জয় বলে না? জয় তো সেটি যে তার মাথা নত না করেও যে সামনাসামনি যুদ্ধে বুক চিতিয়ে দিয়ে মৃত্যুবরণ করে, তাদেরই জয় হয় এবং সেটি হয়েছে। আমরা ধর্মের বিষয়টা এখানে গুরুত্ব না, আপনারা মাথায় রাখবেন। আমাদের মুসলিম মানুষ, ইসলাম ধর্মের যারা ফলোয়ার্সরা আছে, তাদেরকে মানে বিভক্তি করবার জন্য কিছু কিছু ইস্যু আমাদের ধর্মীয় ইস্যুকে সামনে রেখেছে। দেখুন, এগুলির কারণে আমরা যেন বিভক্তি থাকে, আমরা যেন কোনোভাবেই এটাই যদি হয়ে থাকে, তাহলে কোন ধর্মের আলোকে এই যে আমাদের সুন্নি দেশগুলি আছে, তারা কোন ধর্মের আলোকে এই বিধর্মীদেরকে, আপনাদের ভাষায় আমাদের বিধর্মীদের কাছে গিয়ে গিয়ে বসে থাকে? বিধর্মী কিন্তু আমাদের সকল সম্পদ। বলতে পারেন যে আমরা যারা এই ধর্মের, সুন্নি ধর্মের অনুসারী আছি, এই সুন্নি ধর্ম যেসব বড় বড় উন্নত দেশগুলি আছে, এগুলিতে গেলে আমাদেরকে কোনোভাবে মূল্য দেয়? বলুন, কোনোভাবে মূল্য দেয় না। এখানে কোনো কিছু নেই, এখানে শুধুমাত্র টাকা টাকা টাকা। অর্থ যার কাছে আছে সেই শক্তিশালী। তারা এখানে ধর্মটাকে জাস্ট ইউটিলাইজ করে কোনো রকম আমাদেরকে বিভ্রান্ত একটা জায়গাতে রেখেছে। আমরা অবশ্যই সেখান থেকে বের হয়ে আমরা ধর্মের ঊর্ধ্বে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আমি বলতে চাচ্ছি যে ধর্মীয় যে এই বিভক্তির ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে অবশ্যই যারা ইসলামের নামে যাদের ইসলামকে বিশ্বাস করে, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ হলো, আমরা কোনোভাবেই ধর্মকে যারা পুঁজি করে অর্থকে আত্মসাৎ করবার জন্য যেসব দেশগুলি রয়েছে, এই মিডল ইস্টের কয়েকটা দেশ, যারা পশ্চিমাদের পায়ের কাছে গিয়ে কুকুরের মতো বসে থাকে, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তোমরা ভুল করছো, তোমরা আমাদের ধর্মটাকেও বিকৃত করছো। আর সর্বশেষ সেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমি খুব ভয়ঙ্করভাবে চিন্তিত। দেখুন, আস্তে আস্তে যুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে যে কোনো সময় লেগে যেতে পারে। যদি এদিকে রাশিয়া এবং চীন সম্পৃক্ত হয়ে যায়, যদিও চীন অলরেডি ঘোষণা দিয়েছে, কতটুকু মন থেকে বলেছে, কতটুকু করবে জানি না, যেহেতু ঘোষণা দিয়েছে। আর এই ধরনের ঘটনা দেখেন, একসময় বলতাম আমরা যে যাই বলুক, ইসরায়েল কখনোই ভুল করবে না, ইরানে আঘাত করবে না, সে করে দিল। এই ট্রাম্প বলেছিলাম যে না, ইরানে ওরকমভাবে যুদ্ধ আর করবে না, সে করে দিয়েছে। সুতরাং কয়েকটা পাগলের হাতে যেহেতু পৃথিবীতে এই শক্তিগুলি চলে গেছে, নেতৃত্ব চলে গেছে, আমাদেরকেও নিজেদের আত্মরক্ষার জন্য যথেষ্ট ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করতে। আমাদের চারপাশে কিন্তু ডাকাতের দেশ। এই দেশটার বিরুদ্ধে আমরা, যদিও 18-19 কোটি মানুষ রয়েছে, এই 18-19 কোটি মানুষ যদিও এক একটা মিসাইলের মতো এক একজন মানুষ, এরা জীবন দিতে কখনোই কুণ্ঠাবোধ করবে না, তবুও আমাদের এই দেশটার দালাল কিন্তু আমাদের দেশে ভরা। আমাদের দেশের, আমরা 1971 সালে তো যেই রাজাকারদের কথা বলি, ওইসব রাজাকার না, আসল রাজাকার দেখবেন যদি এই সামনে কোনোভাবে আমাদের আশপাশের দেশের দ্বারা আমরা আক্রান্ত হই, তখন দেখবেন আসল রাজাকার কাকে বলে, কারা নিজের নীতিকে, নিজের বিবেককে, নিজের দেশকে, নিজের মাটিকে বিক্রি করে নিজের স্বার্থের জন্য সব কিছু ছিন্ন ভিন্ন করতেও দ্বিধাবোধ করবে না। তখন শুধু আফসোস করবেন, তখন 71কে খুবই নগণ্য মনে হবে। এই কারণে বলি, আমাদের দেশের ভূমির প্রতি যে ভালোবাসা, সেটিকে বিভিন্নভাবে জাগ্রত করবার জন্য কাজ করুন।
যারা এই স্টুডেন্টসরা রয়েছে, এই প্রজন্মের যারা যুবকরা রয়েছে, তাদেরকে ভালোভাবে মিলিটারি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করুন এবং অবশ্যই আমাদেরকে আমাদের যে অস্ত্র গোলাবারুদগুলো আছে বা আছে, এগুলিকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে ট্রেনিং নিতে হবে, আমাদের ক্যাডেট সংখ্যা বেশি বাড়াতে হবে, ক্যাডেট ট্রেনিংগুলি বাড়াতে হবে এবং অবশ্যই আমাদের উন্নত কয়েকটা দেশ যেগুলি খুব শক্তিশালী, আশপাশে যেসব বিভিন্ন দেশ রয়েছে, এদের সাথে আমাদের একটা ব্যালেন্সড সম্পর্ক রাখতে হবে এবং অবশ্যই যেটি করতে হবে এটি হলো যে আমাদের ভারতের ব্যাপারে একটা পলিসি ঠিক করতে হবে। এটি প্লিজ আপনারা ইয়ে করেন এবং আমাদের মিলিটারি যে সেনাবাহিনী রয়েছে, এই সেনাবাহিনীটার মধ্যে এখন দেখুন, বললে খারাপ লাগে, আপনার কিছু মনে করবেন না, আমার সেনাবাহিনীকে আমি অনেক ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সেনাবাহিনীর মধ্যে আসলে দেশপ্রেম কতটা এখন রয়েছে এ নিয়ে প্রশ্ন রয়েছে। এখন যদি যুদ্ধ বাধে, এই সেনাবাহিনী কতটা নিজেদের জীবনকে বাজি রেখে দেশের জন্য প্রাণ দিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এ নিয়ে সংশয় আছে এখনো পর্যন্ত, যদিও কিঞ্চিত আছে, যদি আমি মনে করি, এখনো বিশ্বাস করি জীবন প্রাণ দিয়ে আমাদের সেনাবাহিনী আমাদের দেশের জন্য প্রাণ দেবে, কিন্তু তবুও সংশয় রেখেছে, কারণ সেনাবাহিনীর মধ্যে এখন মানে কি বলবো, অনেক বেশি সম্পদশালী হয়ে গেছে। সম্পদশালী যারা থাকে তারা কখনো জীবনের দেশের জন্য এবং সার্বভৌমত্বের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে, কারণ তারা সম্পদশালী হয়ে গিয়ে সম্পদের প্রতি তাদের একটা টান হয়ে যায়। এই কারণে আমি বলবো, এই মুষ্টিমেয় কিছু কিছু এরকম মানসিকতা যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে যারা আসলে দেশের জন্য কাজ করতে চায় তাদেরকেই মিলিটারিতে ভালো একটা অবস্থানে দিন এবং আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একটা ভালো মিলিটারি বাহিনী তৈরি করুন। ধন্যবাদ সবাইকে। সালাম।